হঠাৎ করে একটি বাড়ির ভেতরে একের পর এক মানুষ খুন হতে থাকে। কে তাদের খুন করছে, কিভাবে খুন করছে, কেনই বা খুন করছে সেটা তারা কেউ জানে না। শেষ পর্যন্ত কিভাবে এই খুনের রহস্য উন্মোচন হয়েছিল সেটাই দেখানো হবে আজকের গল্পে। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2024 সালে তামিল ভাষায় মুক্তি পাওয়া সাসপেন্স থ্রিলার মুভি ভিরাজি। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতে ঘন অন্ধকার রাতে একটি লোককে বসে থাকতে দেখা যায়। সে স্মোক করছিল। তখনই সেই লোকটি দেখতে পায় সেখানে বাইক দিয়ে একজন লোক আসে, আর বাইকটি রেখে সে হেঁটে কোথাও যেতে থাকে। সামনে আসলে একটা শ্মশান ছিল যেখানে লাশ পোড়ানো হচ্ছিল, আর একটা লাশের অস্থি ছোট একটা মাটির হাঁড়িতে ভরা হচ্ছিল। সেই অস্থির হাঁড়িটা সেখানে থাকা একজন লোক হুডি পরা সেই লোকটিকে দিয়ে দেয়। সেটা নিয়ে লোকটা সেখানে চলে আসে। কিছু দূর আসার পরেই অস্থির হাঁড়িটা রেখে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে, আর একটা সময় চিৎকার করে ওঠে। তার ঠিক 5 দিন পরের ঘটনা দেখানো হয়। সেখানে এসআই প্রভাকরকে থানায় আসতে দেখা যায়। সে ফোনে একজন স্বামীর সাথে কথা বলছিল। সে বলছে, আমি এত কিছু জানি না, আমি শুধু নিউজ পেলাম যে আমি প্রমোশন পেয়েছি, আর এই খুশিতে আমি মন্দিরের সব স্বামীদের খাওয়ার আয়োজন করেছি। আপনাকেও সেখানে আসতে হবে। আমি আপনাকে লোকেশন পাঠিয়ে দেব, অবশ্যই আপনি সেখানে আসবেন। থানায় আসার পরে শুনতে পায় যে কোনো একজন পুলিশ অফিসার কোনো একজন কয়েদিকে টর্চার করছিল, আর এই জন্যই সে জিজ্ঞেস করে কি হয়েছে। সেই অফিসার সেই কয়েদিকে সামনে নিয়ে আসে আর বলে, স্যার ড্রাগ কেস, কলেজ স্টুডেন্ট, কলেজেই ড্রাগ সহ ধরা পড়েছে। ড্রাগটা টেস্ট করে প্রভাকর, কিন্তু দেখতে পায় সেটা নকল। এই জন্য সে পুলিশ অফিসারকে বলে, একজন স্টুডেন্ট, ওকে ছেড়ে দাও, এভাবে নকল ড্রাগ কেসে ধরার দরকার নেই। আর কলেজে কারা আসল ড্রাগ বিক্রি করে তাদের খুঁজে বের করো। ওর বাবা মাকে থানায় রাখো আর ওয়ার্নিং দিয়ে ছেড়ে দাও। কলেজ স্টুডেন্ট, যদি এখনই কেস হয় তাহলে ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ প্রভাকর তার ডিউটিতে অনেক বেশি সিনসিয়ার ছিল। এরপরে প্রভাকরকে তার হায়ার অফিসার কোথাও যেতে বলে। প্রভাকর বলে, ঠিক আছে স্যার, আমি এখনই যাচ্ছি। কিছুক্ষণ পরেই সমুদ্রের পাড়ে 2টি ছেলে মেয়ের বডি পড়ে থাকতে দেখা যায়। প্রথমে দেখে ডেড বডি মনে হলেও একটু পরেই তারা উঠে বসে। আসলে দেখা যায় সেখানে একটা ভিডিও শ্যুট হচ্ছিল, আর যে ভিডিওগ্রাফার ছিল সে তাদের বলেছিল উঠে বসে হাঁক করে দৌড়ে চলে যেতে। তারা সেটাই করে। আসলে এটা প্রি ওয়েডিং ভিডিও শ্যুট আর ফটোশ্যুট ছিল, আর যে করছে তার নাম হচ্ছে কনসেপ্ট রাজু। সে এগুলোই করে। সে তার অ্যাসিস্ট্যান্টকে বলছিল, তোমার কি মনে হয় প্রি ওয়েডিং ভিডিও শ্যুট ফটোশ্যুট এতটাই ইজি? এখানে আসলে অনেক ব্রেন খাটাতে হয়, অনেক নতুন কনসেপ্ট আনতে হয়, তবেই এগুলো মানুষ দেখতে পছন্দ করে। আর এই বিষয়ে আমি অনেক পারদর্শী বলেই আমাকে সবাই কনসেপ্ট রাজু বলে ডাকে। এরপরে একটি মেয়েকে বিছানায় শুয়ে নিজে নিজেই হাসতে দেখা যায়। একটু পরেই সে কিছু একটা লিখতে শুরু করে। এরপরেই তার হাজব্যান্ডকে কল করে। মেয়েটির নাম ছিল ভেদা। সে একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান, আর সে মনে মনে এতক্ষণ জোক ভাবছিল, আর সেটা পরেই নিজেই হাসছিল। ফোন দিয়ে সে তার হাজব্যান্ডকে জোকটা বলতে শুরু করে, কিন্তু তার হাজব্যান্ড ফোনটা পাশে রেখে দিয়ে নিজের কাজ করতে শুরু করে। অন্যদিকে কিছুক্ষণ পরে ভেদা যখন জোকটা শুনিয়ে ফেলে তখন তার হাজব্যান্ড বলে, এটা যে তোমার মাকে শোনাও। এরপরে সে ফোনটা রেখে দেয়। আসলে ভেদা সবসময় খুব বাজে জোকস লিখত, আর এই জন্যই তার হাজব্যান্ড তার কথায় তেমন কোনো পাত্তা দেয় না। এরপরে ভেদাকে কোথাও যেতে দেখা যায়, আর ফোনে সে তার মার সাথে কথা বলছিল। সে বলছিল আজকে সে একটি শোতে অ্যাটেন্ড করতে যাবে, আর তারা তার জন্য গাড়ি পাঠিয়েছে। কিন্তু ভেদার মা তাকে সাবধান করে দেয় আর বলে, এরকম উল্টাপাল্টা ঝুট করেই কোথাও যেও না, এখন অনেক মেয়েদেরই কিডন্যাপ করা হয়। ঠিক তখনই ভেদা বলে, শুধু আমি যাচ্ছি না, আরো কয়েকজন যাচ্ছে, তারাও আমার সাথে গাড়িতে থাকবে, আর তুমি টেনশন করো না, আমি সন্ধ্যার মধ্যেই ফিরে আসব। গাড়ির কাছে যেতেই দেখা যায় গাড়ির ভেতরে কনসেপ্ট রাজু আরো একজন মহিলা ছিল। ভেদা তাদের পাশেই উঠে বসে পড়ে। দেখা যায় সেই গাড়িটি তাদের অনেকটা দূরে পাহাড়ের ওপরে কোথাও একটা নিয়ে আসে, যেখানে আসতে আসতেই রাত হয়ে যায়। গাড়িটা থামতেই সেখানে একজন লোক নেমে হিসু করতে থাকে, আর তখনই কনসেপ্ট রাজু সেখানে এসে বলে, স্যার আপনি মুভি ডিরেক্টর না? আপনার নাম কোদানাম না? আমি তো আপনার সব মুভি দেখেছি, আপনার সব মুভিগুলোর ফার্স্ট শো আমি দেখেছি। অন্যদিকে ভেদা আরও একজন মহিলা আশপাশটা ঘুরে দেখছিল। ঠিক তখনই সেখানে অশোক চলে আসে। সে বলে, আমি এখানকার ইভেন্ট ম্যানেজার, আমি আপনাদের দেখিয়ে দেব কি কি করতে হবে, আপনারা আমার সাথে চলে আসুন। কিন্তু সেখানে থাকা বিল্ডিংটির ভিতরে তারা প্রবেশ করতে দেখতে পায় সেটা নোংরা একটা বিল্ডিং। সেটাকে দেখে মনেই হচ্ছে না এখানে কোনো অনুষ্ঠান হচ্ছে, আর সেখানে মাথা কাটা একটা মূর্তিও তারা দেখতে পায়। আর সবথেকে অবাক করার বিষয় হচ্ছে, সে কেমন আছো?
কোদানাম তখন বলতে থাকে আমি ভালো নেই। তখনই তার একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। কোদানাম পুজো করছিল, কারণ আজকে তার একটি মুভি রিলিজ পেয়েছে। তখনই তার শালা সেখানে চলে আসে। কোদানাম জিজ্ঞেস করে মুভি কেমন হয়েছে, হিট নাকি ফ্লপ। তখন তার শালা বলে একেবারেই ফ্লপ। তার শালা তাকে বলে তোমাকে আগেই বলেছিলাম এই হিরোকে না নেওয়ার জন্য, এর অভিনয় একেবারেই ভালো নয়। আমার কথাই ঠিক হয়েছে, মুভিতে তার অ্যাক্টিং কেউ পছন্দ করেনি। অন্যদিকে তুমি যে মিউজিক ডিরেক্টরকে নিয়েছো, সেও একেবারেই বস্তাপচা লেভেলের মিউজিক তৈরি করেছে, যার ফলে তোমার মুভির 12টা বেজে গেছে। রামাকৃষ্ণ বলে এসব আমি আগেই জানতাম, আর তোমার পরের মুভি ব্লকবাস্টার হবে। সব ভালোর আগেই মানুষের জীবনে খারাপ আসে, আর তোমার ক্ষেত্রেও এমনটাই হয়েছে। তোমার এই মুভি যদি ডিজাস্টার না হতো, তাহলে পরের মুভিটা ব্লকবাস্টার হতো না, আর এটা তোমার ভাগ্যেই লেখা রয়েছে। কথাটা শুনে কন্দবান খুশি হয়ে যায়। এরপরে সেই মহিলাকে ইভেন্ট ম্যানেজার অশোকের কাছে আসতে দেখা যায় আর বলে আমি ডক্টর সুধা, আর আমি এখানে কোনো ইভেন্টের জন্য আসিনি, আমি একজনের সাথে দেখা করতে এসেছিলাম। তখনই অশোক বলে আপনি টেনশন করবেন না, ইভেন্টটা শেষ হয়ে গেলেই আমি আপনার কথা শুনবো, কিন্তু এখন আমি একটু বিজি রয়েছি। প্রভাকর পুরো বিল্ডিংটা আশেপাশটা ঘুরে দেখছিল। দেয়ালে অদ্ভুত সব চিত্র আঁকা ছিল সেখানে। অন্যদিকে কনসেপ্ট রাজু দেখতে পায় সেখানে ক্যামেরার প্লাগ নেই, আর সেটা সে অশোককে জিজ্ঞেস করতে সে বলে ওপরতলায় হয়তোবা থাকতে পারে, আপনি যে চেক করে দেখুন। রাজু সেখানে চলে যায়। এদিকে বেদাও অশোকের সাথে কথা বলে জানতে পারে যে এই ইভেন্টটা শেষ হতে কমপক্ষে 8:30 বেজে যাবে, আর এরপরেই সে যেতে পারবে বাড়িতে। বেদা তখন বিল্ডিংটা আবারও ভালো করে ঘুরে দেখে। বেদা সেখানে যাওয়ার পরে দেখতে পায় ডক্টর সুধা কিছু পেন্টিং দেখছে, আর পেন্টিংগুলো খুব সুন্দর ছিল। ডক্টর সুধা তখন বলতে থাকে এগুলোকে রিনেসান্স পেন্টিং বলা হয়, এগুলো বেশিরভাগই ইউরোপ কান্ট্রিতে পাওয়া যায়। এদিকে রাজুকে দেখা যায় ওপরতলায় এসে একটি রুমে সে হোঁচট খেয়ে পড়ে যায়, যেখানে অনেকগুলো তার ছিল, আর যেখানে কোনো একটা জিনিস দেখে সে ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি রাজু সেই রুম থেকে বের হয়ে আসে, সে অন্য কোথাও যেতে থাকে। ঠিক তখনই দূরে সে একটি পর্দার মতো দাঁড়িয়ে থাকতে দেখে, যেটা দেখে রাজুর একটু কৌতূহল হয়, আর ধীরে ধীরে সে সেখানে যেতে থাকে। যদিও রাজু একটু ভয় পাচ্ছিল। কিছু দূর যেতেই রাজু একজন মহিলার কান্নার শব্দ শুনতে পায়। তারপরেও সাহস করে সে সামনে এগিয়ে যায়, আর ঠিক তখনই দেখতে পায় সেটা একটা পর্দা ছিল, আর পর্দার নিচে একটা মূর্তি ছিল, আর কিছুই না। রাজু সেখান থেকে চলে আসে। এরপরেই সেখানে রাজু দাঁড়িয়েছিল, কিন্তু হঠাৎ করেই পেছন থেকে একটা হাত এসে তাকে ডাকে। সে ভয় পেয়ে যায়। তখনই দেখা যায় সেখানে রামন আর কীর্তি ছিল। তারা বলতে থাকে তারা এখানে হানিমুনে এসেছে, আর তারা হাজব্যান্ড ওয়াইফ। এটা শুনে কিছুটা অবাক হয়ে যায় রাজু। রমন বলতে থাকে আমাদের এখানে হানিমুন প্যাকেজ দেওয়া হয়েছে, তারপর আবার 95% ডিসকাউন্টে, কিন্তু এখানে আসার পরে আমি আমার মোবাইলের সিগন্যালই পাচ্ছি না। এছাড়াও এই জায়গাটাকে দেখে মনে হচ্ছে না এটা কোনো হোটেল বা রেস্টুরেন্ট। এদিকে ডক্টর সুধা আর ভেদা দুজনেই বিল্ডিংটা ভালো করে দেখছিল, যেখানে তারা অদ্ভুত সব জিনিস দেখতে পাচ্ছিল। দেয়ালে অনেক ধরনের স্ক্র্যাচ আঁকা ছিল, শেকল ছিল, নিচে কিছু জিনিস ভাঙাও পড়েছিল। ডক্টর সুধা সেগুলোকে ভালো করে দেখতে থাকে। সেখানে সে আরও কিছু জিনিস দেখতে পায়, কয়েকটা নেম প্লেট, যেখানে ওয়ার্ড এ ওয়ার্ড বি এই ধরনের কিছু লেখা ছিল। তখন বোঝাই যাচ্ছিল যে এটা কোনো হোটেল বা রেস্টুরেন্ট নয়, এটা একটা পরিত্যক্ত হাসপাতাল। একটু পরেই অশোক মাইক দিয়ে সবাইকে বলতে থাকে এখনই ইভেন্ট শুরু হয়ে যাবে, আপনারা যার যার সিটে এসে বসে পড়ুন। সবাই সেখানে আসার পরে অশোক সবার নাম একে একে বলতে থাকে আর বলে তোমাদের কি মনে আছে তোমাদের প্রত্যেকের জন্য এক একজন মানুষ মারা গেছে। কথাটা শুনে সবাই চমকে ওঠে। এরপর ওই অশোক আরও পড়তে থাকে। প্রথমেই কদা নামের নাম লেখা ছিল। বলে মুভিতে সুযোগ পাইয়ে দেওয়ার কথা বলে ভার্গবী নামের একটি মেয়ের সাথে সে প্রতারণা করেছে, তার সাথে তার সর্বোচ্চ লুট করে নিয়েছে, যার ফলে একটা সময় মেয়েটি সুইসাইড করতে বাধ্য হয়েছিল। এরপরেই ভেদারটা পড়তে থাকে। সেখানে লেখা ছিল ভেদা বন্ধুত্বের নামে সেলভি নামের একটি মেয়েকে সুইসাইড করতে বাধ্য করে। এরপরেই কনসেপ্ট রাজুর ব্যাপারে বলা হয়। সেখানে বলা হয় রাজু আদালতে মিথ্যা সাক্ষী দেওয়ার ফলে রানী নামের একজন মহিলা মারা গেছে। এরপরেই প্রভাকরেরটা বলা হয় প্রভাকর সাগর নামের একটি ছেলেকে স্টেশনে হ্যারাস করেছে এবং টর্চার করে তাকে মেরে ফেলেছে, কিন্তু পরে সেটা ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ কেস হিসেবে ক্লোজ করে দিয়েছে। এরপরে বলা হয় রামাকৃষ্ণের ব্যাপারে, যে তার আপন ভাই মোহন কৃষ্ণকে সম্পত্তির জন্য খুন করেছে। এরপরে গাইনোকোলজিস্ট সুধার ব্যাপারে বলেছিল না, সে তার কাজ চালিয়ে গেছে।
সেখানে আরও লেখা ছিল। রামাকৃষ্ণা সেটা পড়তে শুরু করে। সে বলে, তোমরা যারা যারা ভুল করেছ তাদের প্রত্যেককেই শাস্তি পেতে হবে। তোমরা এটা সবাই জানো তোমরা কি ভুল করেছ, আর আমিও তোমাদের জানিয়েছি। কিন্তু তোমরা যেটা জানো না সেটা হচ্ছে আজ রাতের মধ্যেই তোমাদের সবাইকে মরতে হবে। কথাটা শুনে সবাই চমকে ওঠে। এরপরে কোদানাম অশোককে মারতে শুরু করে আর বলে, বলো এর পেছনে কে রয়েছে, তুমি এই সব কিছু জানো। অশোক বলতে থাকে, আমি কিচ্ছু জানি না। 1 সপ্তাহ আগে আমাকে এখানে আসতে বলা হয়েছে আর ইভেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। মেইলের ভেতরে আমাকে শুধুমাত্র 2টা কাজ করতে বলা হয়েছে। সেটা হচ্ছে আপনাদের রিসিভ করা এবং ঠিক 8টা বাজে এই এনভেলপটা খুলে পড়া। রাজু জিজ্ঞেস করে, এনভেলপটা তোমাকে কে দিয়েছে? অশোক বলে, কেউ দেয়নি, এখানে আগে থেকেই ছিল। কোদারাম তারপরেও রেগে থাকে। ঠিক তখনই ডক্টর সুধা বলে, এটা কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট হোটেল বা রেস্টুরেন্ট নয়, এটা একটা পরিত্যক্ত মেন্টাল অ্যাসাইলাম। কথাটা শুনে সবাই আটকে ওঠে, আরও বেশি ভয় পেতে শুরু করে। ডক্টর সুধা বলে, 1970 সালে মানসিক রোগীদের রাখার জন্য পাহাড়ের উপরে এই মেন্টাল হসপিটালটা তৈরি করা হয়। কিছু বছর এই হসপিটালটা খুব ভালোভাবেই চলছিল। এরপরেই একজন রাশিয়ান কাউন্সিলরকে নিয়ে আসা হয় এই হসপিটালের রোগীদের কাউন্সিল করার জন্য। সেই রাশিয়ান কাউন্সিলর এখানে কয়েকদিন থাকার পরে এখানকার ওয়ার্ডানকে বিশ্বাস করিয়ে ফেলে এখানে যত সব রোগী রয়েছে তাদের প্রত্যেকের উপরে খারাপ আত্মা ভর করছে, আর এই জন্যই তারা এরকম অদ্ভুত ব্যবহার করছে। তখনই রোগীদের ঠিক করার জন্য এবং তাদের শান্ত রাখার জন্য তাদের উপরে অসহনীয় টর্চার শুরু করা হয়। আর সেই টর্চার সহ্য করতে না পেরে এই হসপিটালের রোগীরা একে একে মারা যেতে শুরু করে। এই মানসিক হসপিটালের এইসব কর্মকাণ্ড একজন সাংবাদিক জানতে পেরে যায় এখানেরই একজন ওয়ার্ড বয়ের মাধ্যমে। এরপরে এই ধরনের নিউজগুলো খুব বড় নিউজ পেপারে পাবলিশ হতে শুরু করে। সরকারের চোখে যখন এটা পড়ে যে এই হসপিটালে রোগীদের অমানবিক টর্চার করা হচ্ছে, তখন সরকারের পক্ষ থেকে এই হসপিটালটা বন্ধ করে দেওয়া হয়। আমি যখন MBBS কমপ্লিট করছিলাম তখন এই হসপিটালের ব্যাপারে আমি পড়েছিলাম, আর এই পুরো হসপিটালটা চেক করার পরে আমার কাছে এটাই মনে হয়েছে, কারণ অনেক ধরনের প্রমাণ পেয়েছি আমি। সবকিছু শোনার পরে কীর্তি অনেক ভয় পেয়ে যায়। তখনই রাজু এসে বলে যে বাইরের যেসব গাড়িগুলো ছিল একটাও নেই, পুরোপুরি খালি। রামানা বলে, পার্কিং লটে তো আমাদের গাড়িটা থাকার কথা, একটু আগেই আমরা এসেছি। কিন্তু রাজু বলে সেটাও খালি। সবকিছু শোনার পরে তারা ভয় পেতে শুরু করে, তাদের ভয়টা বাড়তে থাকে। এরপরে কীর্তি রেগে গিয়ে তার হাজব্যান্ডকে বকাঝকা করতে শুরু করে। কীর্তি বলে, আমি ওকে বলেছিলাম যে বাচ্চা দুটোকে তখন হসপিটালে নিয়ে যাই, ওরা বাঁচতে পারে, কিন্তু ও আমার কথা শোনেনি, আমাকে নিয়ে গাড়ি নিয়ে সেখান থেকে চলে আসে। আর ওর এই কোপনের ঝামেলার জন্যই আজকে আমরা এখানে ফেসে গেছি। এদিকে কোদানাম রামাকৃষ্ণাকে ধরে আর বলে, তুমি নিজেই কিছু জানো না, আমাকে এতদিন ধরে বোকা বানিয়ে গেছো। তোমার জন্যই আমি একের পর এক মুভি বানিয়ে নষ্ট করেছি আমার টাকাগুলো। এটা বলে কোদানাম একটা সময় রামকৃষ্ণাকে মারতে যায়। কনসেপ্ট রাজু সেখানে তাকে বাধা দেয়। ঠিক তখনই প্রভাকর রেগে যায় আর বলে, অপরিচিত কেউ একজন চিঠি লিখে আমাদের হুমকি দিয়েছে, আর আমরা এতেই ভয় পেয়ে যাচ্ছি। এখানে কেউ নেই, যদিও এখানে গাড়িগুলো নেই, কিন্তু আমি এখান থেকে হেঁটেই বের হয়ে যাব। কেউ যদি আমার সাথে আসতে চাও তাহলে আসতে পারো। রাজু রাজি হয়ে যায় এবং সে কোদানামকে বলে সে একজন পুলিশ অফিসার, তার কাছে গান রয়েছে, আমরা এখান থেকে নিরাপদে বের হয়ে যেতে পারবো, চাইলে আপনি আসতে পারেন। কোদানামও রাজি হয়ে যায়। তারা 3 জন সেখান থেকে বের হয়ে পড়ে চলে যাওয়ার জন্য। তারা রাস্তা দিয়ে আসার সময় প্রভাকর কোদানামকে জিজ্ঞেস করে, আপনি রামাকৃষ্ণের উপরে এত রেগে গেলেন কেন? তখন কোদানাম বলতে থাকে, আমি মাছের বিজনেস করতাম আর সেটা করে ভালোই টাকা ইনকাম করছিলাম, কিন্তু হঠাৎ করেই এই রামাকৃষ্ণ আমাকে বুদ্ধি দিল যে মুভি প্রডিউস করার জন্য, এতে নাকি আমি আরও অনেক টাকা ইনকাম করতে পারবো। আর সেই ভেবেই আমি ওর কথা শুনেই মুভিতে একের পর এক টাকা ইনভেস্ট করে গেছি। ওর কথা শুনেই আজকে আমি পথের ফকির হতে চলেছি। ও তো নিজেই আসলে একটা ভণ্ড, আর এতদিন আমার সাথে প্রতারণা করে গেছে। এরপর ওই কোদানাম তাদের 2 জনকে বলে, তোমরা এগিয়ে যাও, আমি একটু প্রস্রাব করে আসছি। অনেকটা দূর তারা এগিয়ে চলে আসে। একটা সময় রাজু এবং প্রভাকর হাঁটতে হাঁটতে হাঁপিয়ে পড়ে, তারা সেখানেই বসে পড়ে। এরপরে রাজু প্রভাকরকে বলতে থাকে, আমরা যেই কাজগুলো করেছি ওই লোকটা কি করে জানলো, আর সে কে, কিভাবে এত সব খবর পেল? ঠিক তখনই প্রভাকর বলে, একটু পিছিয়ে যেয়ে দেখে আসতো। কোদানাম এখন আসলো না কেন? অনেকটা সময় হয়ে গেছে। তখনই রাজু বলে, আমার একা যেতে ভয় করছে, আপনিও আমার সাথে চলুন। তারা আবারও পিছিয়ে সেই জায়গাটায় চলে আসে এবং কোদানামের নাম ধরে ডাকতে থাকে, কিন্তু আশপাশে কেউ ছিল না। এরপরে হোঁচট খেয়ে রাজু সেখানে পড়ে যায়। উঠে আবারও তাকে খুঁজতে শুরু করে। ঠিক তখনই প্রভাকর খেয়াল করে রাজুর মুখে কিছুটা রক্ত লেগে রয়েছে। সে জিজ্ঞেস করে,
রক্ত আসলো কোথা থেকে। তখনই রাজু যে জায়গায় হোঁচট খেয়েছে সেই জায়গাটা চেক করে দেখে তারা। দেখে সেখানে অনেক রক্তের ছাপ ছিল। সেই রক্তের ছাপগুলো ফলো করে তারা যে দেখতে পারে কিছুটা জঙ্গলের ভেতরেই কদা নামের রক্তাক্ত ডেড বডিটা পড়েছিল, যেটা দেখে তারা ভয় পেয়ে যায়, আতকে ওঠে। কোতা নামের ডেড বডি দেখে বোঝা যাচ্ছিল যে কেউ তাকে ভারী জিনিস দিয়ে মাথায় আঘাত করেছে, আর এতেই তার মৃত্যু হয়েছে। তখনই তারা দেখতে পায় তাদের পেছন থেকে একটা গাড়ি আসছে, আর গাড়িটা তাদের প্রায় অ্যাক্সিডেন্ট করেই ফেলছিল। ঠিক তখনই সিন কাট হয়ে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় সেই বিল্ডিং এর সামনে আবারও একটি এসে গাড়ি থামে। সেখান থেকে একটি ছেলে নেমে এসে দরজায় নক করে। অশোক দরজা খুলতেই ছেলেটি বলে, আমি অ্যান্ডি, জিয়ার কোথায়? ওর সাথে আমার কথা হয়েছে, আমি ওকে টাকা দিয়ে দিয়েছি, আমার স্টাফ দিয়ে দাও। স্টাফ মানে হচ্ছে ড্রাগস। তখন অশোক অবাক হয়ে যায়, বলে এখানে জিয়ার নামের কেউ নেই। এরপরে অশোক তাকে টেনে ভেতরে নিয়ে আসে। অন্যদিকে দেখা যায় প্রভাকর জঙ্গলের ভেতরে পড়েছিল, তার জ্ঞান ফেরে। প্রভাকর সেখানে তার গানটা খুঁজে পায় না, সে আশেপাশে খুঁজতে থাকে। তখনই সে রাজুর ক্যামেরা খুঁজে পায় সেখানে। অন্যদিকে অশোক সেই কার্ডটা এনে অ্যান্ডিকে দেয় আর পড়ার জন্য বলে। অ্যান্ডি পড়তে শুরু করে। প্রথম থেকে পড়েই সে অবাক হতে শুরু করে। অর্থাৎ তখন সেখানে তারা অ্যান্ডির নামও বলেছিল, যে ছিল একজন এমপির ছেলে, আর এমপির ছেলে হয়ে তার সে বেস্ট ফ্রেন্ড সানিকে খুন করে। কিন্তু খুন করার পরে সহজেই সে পার পেয়ে গিয়েছিল। সবকিছু পড়ার পরে অ্যান্ডি অনেকটাই ভেঙে পড়ে। এদিকে প্রভাকর তখনও রাজুকে খুঁজে বেড়াচ্ছিল। ঠিক তখনই সে দেখতে পায় রাজু তাকে ডাকছে। তার পেটের ভেতরে কেউ কাঠ ঢুকিয়ে দিয়েছে, আর সেখানেই রাজু পড়েছিল। একটা সময় প্রভাকরের সামনেই রাজু মারা যায়। এদিকে অ্যান্ডি তাদের কোনো কথাই বিশ্বাস করছিল না। ঠিক তখনই দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে প্রভাকর সেখানে চলে আসে, আর সবাইকে বলে রাজু এবং কোদানাম খুন হয়েছে, তাদের কেউ মেরে ফেলেছে। কথাটা শুনতেই সবার মনে ভয়টা আরো বেশি গেঁথে যায়। এতক্ষণে অ্যান্ডির বিশ্বাস হয়েছে যে এরা যা বলছে সব সত্যি। অ্যান্ডি বলে, আমার গাড়িটা বাইরে রয়েছে, সবাই আমার গাড়িতে উঠে বসো, আমরা এখান থেকে চলে যাব। সবাই দৌড়ে বাইরে আসতে শুরু করে। ঠিক তখনই দেখতে পায় যে বাইরে অ্যান্ডির কারটাও নেই। এছাড়া সেখানে সে অশোককে পড়ে থাকতে দেখে। ডক্টর সুধা অশোককে যেয়ে চেক করে, দেখতে পায় অশোকও মারা গেছে, তার ডেড বডিটা সেখানে পড়েছিল। সবাই এটা দেখে আরও ভয় পেতে শুরু করে। কিন্তু অ্যান্ডি তেমন ভয় পাচ্ছিল না, কারণ সেখানে সে মদ খুঁজে পেয়েছে, মদ খাচ্ছিল, ড্রাগস নিচ্ছিল। আর এটা দেখে সবাই চমকে যাচ্ছিল যে অ্যান্ডি এমনটা কিভাবে করছে। এরপরে অ্যান্ডি রানামের সাথে কথা বলতে থাকে, বলে আজকে আমার বার্থডে ছিল, আমি ভেবেছিলাম বার্থডে উপলক্ষে আমার সব বন্ধুদের আমি স্টাফ খাওয়াবো, আর এই জন্য এখানে স্টাফ নেওয়ার জন্য এসেছিলাম, কারণ জিয়ার নামের সেই লোকটা আমাকে এখানে আসতে বলেছিল। তখন অ্যান্ডি রামানকে জিজ্ঞেস করে, আপনারা এখানে কিভাবে আসলেন? রামান বলতে থাকে, আসলে সবসময় কোপন খুঁজত রামান, মানে ছাড়। যে জায়গায় ছাড় পেত সে সেই জায়গায় দৌড়ে যেত। একদিন অফিস থেকে তাড়াতাড়ি চলে আসে রামান, আর কীর্তিকে বলে একটা ছাড় পেয়েছি, 50% ছাড়, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা রেস্টুরেন্টে খেতে যাব। রেডি টেডি হয়ে তারা রেস্টুরেন্টে চলে আসে, কিন্তু দেখা যায় সেটা একটা পরিত্যক্ত রেস্টুরেন্ট ছিল, যেটা কয়েক বছর আগেই বন্ধ হয়ে গেছে। সেখান পাশ দিয়ে একজন লোক যাচ্ছিল। রামান তাকে জিজ্ঞেস করে। লোকটা বলে এখানে মাঝে মধ্যে অনেকে আসে, আর বলে তাদের কাছে মেসেজ গেছে যে এই রেস্টুরেন্টে 50% তাদের ছাড় দেওয়া হয়েছে, কিন্তু আসলে এই রেস্টুরেন্টটা 1 বছর আগেই বন্ধ হয়ে গেছে। এটা শুনে আবারও হতাশ হয় রামান। এরপরে একদিন কীর্তি রামানকে নাচতে দেখে। এরপরে রামান কীর্তিকে বলে, আমি একটা হানিমুন প্যাকেজ পেয়েছি, যেখানে আমাদের 90% প্লাস ছাড় দেওয়া হয়েছে, আর সেই জন্যই আমরা এখানে এসেছিলাম। এরপরে সুধা প্রভাকরের কাছে আসে আর জিজ্ঞেস করে, স্যার ওদের সাথে কি হয়েছিল? প্রভাকর সবকিছু খুলে বলে, রাজু এবং কোদানাম কিভাবে মারা গেছে, আর সে কিভাবে কি করেছিল। আসলে ওই গাড়িটা ছিল অ্যান্ডির গাড়িটা তাদের দেখে তাদের নিতে এসেছিল, কিন্তু তারা দুইজন ভয় পেয়ে পাশেই পড়েছিল। এরপরেই প্রভাকরের যখন জ্ঞান ফেরে তখন সে রাজুর লাশটা দেখতে পায়, যে কেউ তাকে জখম করে রেখে গেছে। সুধা তখন বলতে থাকে, আমাদের সাথে যা হবে এখানেই হবে, আসলে আমরা বাইরে গেলেই হয়তো ওরা আমাদের মেরে ফেলবে। এরপরে অ্যান্ডি চলে আসে সুধার কাছে আর বলে, তুমি তো ডক্টর তাই না, এই ইঞ্জেকশনটা আমাকে দিয়ে দাও। তখনই রামাকৃষ্ণ সেখানে জানতে পারে ওই ইঞ্জেকশনটা হচ্ছে ড্রাগসের। এটা জেনে সে ইঞ্জেকশনটা সে ফেলে দেয়। এতে প্রচণ্ড ঘাবড়ে যায় এবং রেগে যায় অ্যান্ডি, আর বলে তুমি এটা কি করলে? তুমি কি জানো এটার দাম কত? আর আমি কত কষ্টে এটা জোগাড় করেছিলাম, আবার কবে যে এটা নিতে পারবো কিচ্ছু জানি না। যেখানে সেই ড্রাগসটা ফেলে দিয়েছে অ্যান্ডি সেখানে যেই সেই ড্রাগসটা নিয়ে চিন্তায় করতে থাকে যে এখন সে কি করবে।
এদিকে সুধা প্রভাকরকে জিজ্ঞেস করে, আপনি কি দেখেছেন ওদের কে মেরেছে? প্রভাকর বলে, না। সুধা বলে, কে এমন করছে আমাদের সাথে, আর সে কোথায় বা রয়েছে? দূর থেকে এটা শুনে অ্যান্ডি বলে, আমার মাথায় একটা আইডিয়া রয়েছে। তাড়াতাড়ি যেয়ে সে একটা কাগজ নেয় আর সবাইকে বলতে থাকে, আমি এখানে আত্মাদের ডাকবো এবং জিজ্ঞেস করব তাদের কে মেরেছে, অর্থাৎ রাজু এবং কোদা নামের। আর এই খেলাটা আমি অনেকবার খেলেছি, এতে কাজ হয়, তোমরা আমার উপরে বিশ্বাস রাখতে পারো। রামাকৃষ্ণা আর কীর্তি সেখান থেকে চলে আসে। তারা বলে তারা এইসবে বিশ্বাস করে না। বাইরে এসে স্মোক করতে থাকে রামাকৃষ্ণা। কীর্তি সেখানে এসে তার সাথে গল্প করতে থাকে, বলে, আমার মনে হচ্ছে এই সব কিছুর পিছনে অ্যান্ডিই রয়েছে, কারণ সেই সবার পরে এসেছে এখানে, আর তার ব্যবহারটাও কেমন জানি অদ্ভুত। এছাড়া কোদানাম এবং রাজু যখন মারা গিয়েছিল তখন সে ওই দিকেই ছিল, অর্থাৎ ওই রাস্তাতেই। তাই আমার মনে হচ্ছে এই সব কিছুর পেছনে অ্যান্ডিই রয়েছে। রামাকৃষ্ণ বলে, না, অ্যান্ডি নয়, কারণ যখন অশোক মারা যায় তখন সে আমাদের সামনেই ছিল, তাহলে অশোককে কে মারল? কীর্তি বুঝতে পারে, হ্যাঁ, রামাকৃষ্ণ ঠিকই বলেছে। এদিকে অ্যান্ডি আত্মাদের ডাকতে শুরু করে। ঠিক তখনই কীর্তি স্বামীর দিকে তাকায়, অর্থাৎ রামাকৃষ্ণা, আর দেখতে পায় তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। সে ভয় পেয়ে যায়, সবাইকে ডাকতে শুরু করে, আর রামাকৃষ্ণা সেখানে পড়ে যায়। আর এইদিকে অ্যান্ডি হাসতে থাকে। সবাই সেখানে চলে গেলে রামান দেখতে পায় একটা সাপ চলে যাচ্ছে। অন্যদিকে সুধা দেখতে পায় রামাকৃষ্ণার পায়ে সাপের ছোবল, অর্থাৎ সাপের ছোবলেই রামাকৃষ্ণার মৃত্যু হয়েছে। অন্যদিকে সুধা তখনই কেমন একটা করতে থাকে, আর তখনই সে একটা ভিশন দেখতে পায়, একটা লাশ, একটা মেয়ে, আরও কিছু। রামান বলতে থাকে, আমার মনে হচ্ছে অ্যান্ডি কিছু করেছে। অ্যান্ডি ওই জায়গায় বসে কি একটা করছিল, আর এই জায়গায় স্বামীজি মারা গেল। সবাই অ্যান্ডির কাছে আসে। দেখা যায় অ্যান্ডি সেখানে বলছে, স্বামীজি আসুন, স্বামীজি আসুন। রামান অ্যান্ডিকে জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি কি করছো? অ্যান্ডি বলে, স্বামীজির আত্মাকে ডাকছি, সে একটু আগেই মারা গেছে, তার আত্মাটা এখনো অনেকটাই ফ্রেশ, সে আশেপাশেই হয়তো ঘোরাফেরা করছে, তাই তাকে ডাকছি। এই সব কিছু দেখার পরে প্রভাকর রেগে যায়। সে অ্যান্ডিকে বলে, তুমি কি করছো? ওই জায়গায় সবাই একের পর এক মারা যাচ্ছে, আর তুমি এই জায়গায় বসে আত্মাদের গেম খেলছো। তুমি এমন কেন? তুমি কি পাগল? আসলে তুমি কি জানো যে এর সব কিছুর পেছনে কি হয়েছে? তুমি এভাবে আমার দিকে কেন তাকিয়ে রয়েছো? এই বলে কাচের একটা বোতল দিয়ে তার মাথায় আঘাত করে। অ্যান্ডি বলে, তুমি এটা কি করলে? আমি তো শুধুমাত্র তোমাদের সাহায্য করতে চেয়েছিলাম, তুমি নিশ্চয়ই পাগল হয়ে গেছো। সেখানে থাকা বাকি সবাই প্রভাকর এবং অ্যান্ডিকে বোঝাতে থাকে। অবশেষে তারা আবারও একটা টেবিলে গোল হয়ে বসে পড়ে। রামান বলে, আমরা সবাই বিপদে পড়েছি, তাই আমাদের উচিত সলিউশন খুঁজে বের করা, যে এখান থেকে আমরা কিভাবে বেঁচে ফিরব। তাই আমাদের আগে জানতে হবে আমরা এখানে কিভাবে এলাম। প্রথমে বেদা বলতে থাকে, সে বলে, আমি একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান, আমাকে মেসেজ করা হয়েছিল এখানে আসতে, আর আমাকে আগেই পেমেন্ট করা হয়েছিল। সুধা বলে, আমাকে জিয়ার কল করেছিল আর বলেছিল তার স্ত্রী অসুস্থ, তাকে হসপিটালে নেওয়া সম্ভব নয়, তাই আমাকে এখানে আসতে। অন্যদিকে প্রভাকর বলে, আমাকে কালেক্টর কল দিয়েছে আর বলেছে এই জায়গাতে কিছু ইলিগাল অ্যাক্টিভিটি হচ্ছে, আর আমি সেটাই দেখতে এসেছিলাম এখানে। অন্যদিকে অ্যান্ডি বলে যে তার বার্থডেতে সে স্টাফ নেওয়ার জন্য এসেছে, যেগুলো সে তার বন্ধুদের খাওয়ানোর কথা ছিল। তখনই কীর্তি বলে যে সে একটু ওয়াশরুমে যাবে। রামান তাকে নিয়ে ওপরতলায় ওয়াশরুমে চলে যায়। অন্যদিকে অ্যান্ডি এবং বাকিরা কথা বলতে থাকে। তখনই আবারও সুধা কেমন একটা হয়ে যায়। সে আবারও একই রকম ভিশন দেখতে শুরু করে। একটা সময় একা একাই সে আবারও ওপরতলায় চলে আসে। অ্যান্ডি এটা খেয়াল করে। ওপরতলায় আসার পরে সুধা অবাক হয়ে যায়, কারণ সেখানে কীর্তি এবং রামান দুজনেই ফাঁসিতে ঝুলছিল। এই দৃশ্য দেখার পরে সুধা চিৎকার করে ওঠে। বাকিরা যখন এখানে আসে তারাও এই সব কিছু দেখে অবাক হয়ে যায়। এরপরে সুধা নিচে চলে আসে, কিন্তু তার কিছু একটা হয়ে যায়। সে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। ভেদা এবং অ্যান্ডি তাকে পানি খাইয়ে সে যাত্রায় বাঁচিয়ে নেয়। এদিকে এই সময়টাতে অ্যান্ডি সুধার ব্যাগ চেক করেছিল। সেখানে সে একটি পেপার কাটিং দেখতে পায়, যেটা প্রভাকরকে দেয়। সেই পেপার কাটিংটাতে ছিল ডক্টর সুধা একটি মেয়েকে টাকার জন্য অপারেশন না করে অপারেশন থিয়েটারে মেরে ফেলেছিল। তখন অ্যান্ডি বলতে থাকে, বুঝলাম আমরা ভুল করেছি, ক্রাইম করেছি, কিন্তু এই পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যারা ক্রাইম করেছে, কিন্তু তাদের মধ্য থেকে শুধু আমাদেরকে এখানে ডাকা হলো কেন? নিশ্চয়ই আমরা যে ভুলগুলো করেছি, যে ক্রাইমগুলো করেছি, সেগুলোর মধ্যে অবশ্যই কোনো কানেকশন রয়েছে। আর সেই কানেকশনটা যখন আমরা খুঁজে পাবো, ঠিক ওই সময়টাতে আমরা বুঝতে পারবো এর পেছনে কে রয়েছে। সুধা তখনও সেখানে অজ্ঞান হয়ে পড়েছিল। অ্যান্ডি ভেদাকে প্রথমে বলতে বলে। ভেদা বলতে শুরু করে, সে আগে ব্যাংকে চাকরি করত। সেই ব্যাংকে কিছুদিন পরে সিলভি নামের আরও একটি মেয়ে জয়েন করে।
আমাদের মধ্যে খুব তাড়াতাড়ি বন্ধুত্ব হয়ে যায়। আমরা দুজনেই বেস্ট ফ্রেন্ড হয়ে যাই। কিছুদিন পরেই হঠাৎ করেই আমার বাবা অসুস্থ হয়ে পড়ে, আর চিকিৎসক বলে যে আমার বাবাকে তাড়াতাড়ি অপারেশন করতে হবে, আর এর জন্য 10 লাখ টাকা লাগবে। কিন্তু তখন আমার কাছে এত টাকা ছিল না। এই জন্য আমি সেলভিকে রিকোয়েস্ট করেছিলাম ব্যাংকে থেকে 10 লাখ টাকা সে যেন আমাকে দেয়। আমি ঠিক সময় মতো ব্যাংকের টাকা পরিশোধ করে দেব। সেলভি কাউকে কিছু না বলে শুধুমাত্র আমার জন্য ব্যাংক থেকে 10 লাখ টাকা কাউকে না জানিয়ে আমাকে দিয়ে দেয়। কিন্তু কিছুদিন পরেই ইন্সপেকশনের জন্য অফিসার আসে ব্যাংকে, আর সেখানে হিসাবের গরমিল দেখতে পায় যেখানে 10 লাখ টাকা কমতি ছিল। তারা সেখানে বারবার জিজ্ঞেস করে এই 10 লাখ টাকা কোথায়। তখন আমি মুখ খুলিনি, আর এটা দেখে সেলভিও একেবারে ভেঙে পড়েছিল। এরপরে তার চাকরি চলে যায় আর তার নামে মামলা হয়। এই সব কিছু সহ্য করতে না পেরে সেলভি মারা যায়। আমার উচিত ছিল ওর পাশে দাঁড়ানো, সবাইকে খুলে বলা যে টাকাটা আসলে আমি নিয়েছি, কিন্তু আমি সেটা করিনি। এরপরে অ্যান্ডি প্রভাকরকে বলতে বলে, কিন্তু প্রভাকর ইতস্তত করছিল। এই জন্য অ্যান্ডি বলে, ঠিক আছে, আপনি আপনার সময় নিন, আমি নিজেই নিজেরটা বলছি। একটা গাড়ি দেখানো হয় যেটার ভেতরে একটি ছেলে আর মেয়ে শারীরিক সম্পর্ক করছিল। শারীরিক সম্পর্কের শেষে মেয়েটা দেখতে পায় অ্যান্ডি তাকে কল করছে। মেয়েটা সানিকে জিজ্ঞেস করে, এখন আমি কি বলবো? সানি বলে দাও তুমি স্পাতে রয়েছ। এরপরে তারা মজা করতে থাকে। সানি বলতে থাকে, নিজের গার্লফ্রেন্ডের সাথে থাকা তো ভালো কথা, কিন্তু অন্যের গার্লফ্রেন্ডের সাথে ফিজিক্যাল রিলেশন করার মজাটাই আলাদা। এই বলে তারা সেখানে হাসাহাসি করতে থাকে। সানি অ্যান্ডিকে বোকাসহ আরও অনেক কিছু বলতে থাকে। এরপরে যখনই সানি গাড়ি স্টার্ট দিতে যাবে, সে সামনে অ্যান্ডিকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। অর্থাৎ অ্যান্ডি সবকিছু জানতে পেরে গিয়েছিল। অ্যান্ডি সেখানে চলে আসে। সানি আর মেয়েটি কি বলবে বুঝতে পারছিল না। সানি অ্যান্ডিকে বলে, আমার কথাটা শোনো, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। কিন্তু অ্যান্ডি তার কোনো কথাই শোনে না। একটা সময় বলে, তুমি আমার বন্ধু ছিলে, আমার সব থেকে ভালো বন্ধু। এই মেয়েটা কয়েকদিন আগেই আমার সাথে পরিচিত হয়েছে। তুমি যদি বলতে, আমি ওকে এমনিতেই তোমাকে দিয়ে দিতাম। তুমি আমার সাথে এত বড় ধোঁকাবাজি কেন করলে? এটা বলে সানিকে আর কিছু বলার সুযোগ না দিয়েই সে তাকে সেখানে গুলি করে মেরে ফেলে। আর মেয়েটাকে বলে, যা দেখেছ সবকিছু ভুলে যাও, যদি কোনো কিছু কাউকে বলার চেষ্টা করো তাহলে তুমিও মারা যাবে। এরপরে অ্যান্ডি বলে, আমার বাবার জন্যই এই সব কিছু থেকে আমি খুব সহজেই বের হতে পেরেছি। এরপরেই প্রভাকর বলতে শুরু করে, একদিন রাতে থানায় সাগর নামে তার কাছে একটি ছেলে আসে। সাগর প্রভাকরকে বলতে শুরু করে সে আন্ধারা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছে স্যান্ড মিনারেলের ওপরে। এরপরেই সে দুটো গ্রামের নাম বলে কিছুদিন আগের ঘূর্ণিঝড়ে গ্রাম দুটি বন্যায় নিমজ্জিত হয়ে যায়। প্রভাকর বলে, তাতে কি? সাগর বলে, এই গ্রাম দুটিতে গত 10 বছরে কোনো রকম বন্যা হয়নি। এর আগেও অনেকবার ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়েছে, কিন্তু কখনো বন্যা হয়নি। তার কারণটা ছিল গ্রাম দুইটির সামনেই ছিল বিস্তীর্ণ এক জলাশয়, আর যার সামনে দাঁড়িয়েছিল অনেকগুলো গাছপালা যেগুলো শিল্ডের মতো কাজ করত, যার ফলে কোনো ঘূর্ণিঝড় বন্যাই এই গ্রাম দুটিকে আক্রান্ত করতে পারেনি। কিন্তু হঠাৎ করেই কয়েক বছর আগে থেকেই সেই জলাশয় থেকে বালি উত্তোলন করা হয়, আর অবৈধভাবে বালি উত্তোলন করার জন্য সেখানে থাকা সব গাছগুলো তারা কেটে ফেলে। এতে করে পুরো জায়গাটা খালি হয়ে যায়, আর এর ফলেই এবার ঘূর্ণিঝড়ে পুরো গ্রাম দুটি একেবারে বন্যার পানিতে ডুবে গেছে। অথচ এই অবৈধ বালি উত্তোলনের ব্যাপারে সরকারও কাউকে কিছু বলছে না। আমি খোঁজ নিয়ে দেখেছি, এই বালি উত্তোলনের পেছনে রয়েছে মিনোরা ইন্ডাস্ট্রি। তারাই এই গ্রাম দুটির সামনে থেকে অবৈধভাবে বালি উত্তোলন করছে। আর এই সব কিছুর পেছনে দায়ী রয়েছে এডুকেশন মিনিস্টার ধীরজ কুমার। আর এখানে সব প্রমাণ রয়েছে, আপনি অ্যাকশন নিন। প্রভাকর তখন কিছুটা দূরে এসে সেই ধীরজ কুমারকে কল করে আর সবকিছু খুলে বলে। এছাড়া সাগরকেও সে ভিডিও কলে দেখায়, বলে ওর কাছে যে প্রমাণগুলো রয়েছে সেগুলো যদি একবার মিডিয়ার কাছে চলে আসে তাহলে আপনি শেষ, আপনাকে আপনার পদ হারাতে হবে। ধীরজ কুমার বলে, তোমার যা করার করো, যেভাবেই হোক ছেলেটাকে মেরে ফেলো, আমি তোমার প্রমোশনের ব্যবস্থা করব। এরপরেই প্রভাকর একটা লাঠি নিয়ে এসে সাগরকে মারতে শুরু করে। সাগর শুধু ভয় পেয়ে বলতে থাকে, আমাকে কেন মারছেন? সবাই শুধু ভয় পেয়ে দেখছিল, তারা প্রভাকরের উপরে কোনো কথা বলতে পারছিল না। একটা সময় একজন অফিসার দেখতে পায় সাগর সেখানেই মারা গেছে। এরপরেই তার গায়ে মদ ছিটিয়ে দিয়ে সেখানে সেই কেসটা ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ হিসেবে ক্লোজ করে দিয়েছিল। সবকিছু শোনার পরে অ্যান্ডি কাঁদতে থাকে। এরপরেই সেখানে থাকা মোমবাতিটি নিভিয়ে দেয়। আশেপাশে কাউকে দেখতে পাচ্ছিল না প্রভাকর। এরপরে সে আবারও মোমবাতি জ্বালায়। তখনই সে দেখতে পায় অ্যান্ডি তার সামনে দাঁড়িয়ে নাচছে।
কিছুক্ষণ নাচার পরে অ্যান্ডি সেখানেই দাঁড়িয়ে থাকে আর চারপাশের আলো জ্বলে ওঠে আর সেখানে সবাই একে একে আসতে শুরু করে। অর্থাৎ এতক্ষণ যারা মারা গিয়েছিল তারা সবাই আসলে তারা মারা যাওয়ার অভিনয় করেছিল। অন্যদিকে ভেদা একটা রেকর্ডিং ডিভাইস দেয় অ্যান্ডিকে, যেখানে প্রভাকরের সব কথা রেকর্ড হয়ে গেছে। এরপরেই সুধা চলে আসে প্রভাকরের কাছে আর বলতে থাকে, তুমি আমার ছেলেকে কেন খুন করলে? সুধা তাকে কয়েকবার থাপ্পড় মারে আর কান্না করে জিজ্ঞেস করে, আমার ছেলেটাকে কেন মারলে? এরপরেই আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সুধাকে দেখানো হয়। সুধার আসল নাম ছিল গায়ত্রী। গায়ত্রী ফোনে কথা বলছিল। তার বাড়িটা পুরোপুরিভাবে ফুল দিয়ে সাজানো হয়েছিল, কারণ কিছুদিন পরেই তার ছেলে সাগরের বিয়ে। আর এরপরেই সেই বাড়িতে সবাইকে দেখানো হয়, বেদা, কীর্তি, রানাম, রাজু, রামাকৃষ্ণা, কোদানাম, অশোক, সবাইকে। রাজু ফটোগ্রাফার ছিল আর বাকি সবাই ছিল গায়ত্রীর আত্মীয়। সাগরের বিয়ে উপলক্ষে তারা গায়ত্রীর বাসায় একে একে আসতে শুরু করে। ঠিক তখনই গায়ত্রীর মোবাইলে একটা কল আসে, বলে জেনারেল হসপিটালে একটি ডেড বডি পাওয়া রয়েছে, আপনি সেটা এসে নিয়ে যান, আপনার ছেলে মারা গেছে। কথাটা শুনে একেবারে বরফের মতো জমে যায় গায়ত্রী। গায়ত্রী হসপিটালে যেয়ে সাগরের ডেড বডিটা দেখে কান্নায় ভেঙে পড়ে। বাড়িতে যখন অ্যাম্বুলেন্সে করে তার লাশটা নিয়ে আসা হয়, সবাই দেখে হতবাক হয়ে যায়। কি হয়েছিল সাগরের সাথে, কেন তাকে এভাবে মরতে হলো? গায়ত্রী কল্পনা করতে থাকে, বিয়ের 2 বছর পরেই তার হাজবেন্ড মারা যায়। শুধুমাত্র তার ছেলে সাগরকে নিয়েই সে এতদিন বেঁচে ছিল, আজকে তাকেও সে হারিয়ে ফেলল। আর মুভির শুরুতে শ্মশানের যে দৃশ্যটা দেখানো হয়েছিল, সেখানে সাগরের লাশটাই পোড়ানো হয়েছিল আর সেটার অস্থি নিয়ে এসেছিল রানাম। আর রানামই তার বন্ধুর জন্য ওইভাবে কাঁদছিল। অন্যদিকে কীর্তির সাথে সাগরের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। অশোক, রানাম, কীর্তি তারা সবাই সবকিছু কল্পনা করতে থাকে। তাদের দিনটা কত ভালো যাচ্ছিল, হঠাৎ করেই একটা ঝড়ে তাদের সবার জীবন ওলটপালট হয়ে গেল। গায়ত্রী তার ছেলে হারানোর শোক কোনোভাবেই ভুলতে পারছিল না। একটা সময় সে মন্দিরে চলে আসে আর আসার পরেই বলতে থাকে, তুমি এমনটা আমার সাথে কেন করলে? বিয়ের ঠিক 2 বছর পরে তুমি আমার হাজব্যান্ডকে কেড়ে নিয়েছো। আমি আমার ছেলেটাকে নিয়ে এতদিন বেঁচেছিলাম, আমি তো কখনো তোমার প্রার্থনাতে কোনো কমতি রাখিনি, তারপরেও তুমি এমনটা আমার সাথে কেন করলে? আজকে তোমাকে জবাব দিতেই হবে, না হলে আমি এখানে আমার নিজের জীবনটাই দিয়ে দেব। এই বলে সে তার মাথা ঠুকতে থাকে। কিছুক্ষণ পরেই দেখা যায় গায়ত্রী সেখানে অজ্ঞান হয়ে পড়েছিল। ঠিক তখনই সেখানে বিরাজ চলে আসে, যাকে আমরা এতক্ষণ অ্যান্ডি বলে জেনেছি। বিরাজ বলে, আমি মন্দিরের ভেতরেই নাচছিলাম, আপনাকে দেখলাম আপনি গডের সাথে কথা বলছেন, এরপর হঠাৎ করেই নিজের মাথা ঠুকতে শুরু করেছেন, কেন? বিরাজ বলে, আমি বিরাজ, আমি এখানকার ডিস্ট্রিক্ট কালেক্টর, আপনি আমাকে খুলে বলুন কি হয়েছে, আমি আপনার সমস্যার সমাধান করব। গায়ত্রী ভাবে গডই হয়তো বিরাজকে পাঠিয়েছে। গায়ত্রী তখন বিরাজকে সবকিছু খুলে বলে। সে যখন হসপিটালে সাগরের লাশটা দেখতে গিয়েছিল, সেখানে শরীরে বিভিন্ন জায়গায় সে চোট দেখতে পেয়েছিল। যদিও বলা হয়েছে ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভে অ্যাক্সিডেন্ট করেছে সাগর, কিন্তু সেই চোটগুলো অন্যরকম ছিল। যখন একজন পুলিশ অফিসারকে গায়ত্রী জিজ্ঞেস করে, সেই পুলিশ অফিসার কিছু না বলেই সেখান থেকে তাকে তাড়িয়ে দেয়। গায়ত্রী তখনই বুঝতে পেরেছিল সাগরের সাথে কোনো একটা অঘটন ঘটেছে, সে অ্যাক্সিডেন্ট করেনি। এরপরে সে বাইরে এসে হতাশ হয়ে বসে পড়ে, কারণ সে বুঝতে পেরেছিল তার ছেলে সাগরকে খুন করা হয়েছে। তখনই সে একজন ডক্টরকে ফোনে কথা বলতে শুনতে পায়, যে বলছিল প্রভাকরকে বলে দিও এই ধরনের কেস যেন এখানে আর না আসে, ছেলেটাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, আর এই ধরনের কেসকে আমি কিভাবে ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ বানাবো, এরপরে যদি এই ধরনের কোনো কেস আসে আমি সরাসরি ফেরত পাঠিয়ে দেব। তখনই গায়ত্রী বুঝতে পেরে যায় পুলিশ অফিসার প্রভাকরই তার ছেলে সাগরকে খুন করেছে, আর খুন করে ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভের নাম দিয়েছে। এরপরে আরও একজন পুলিশ অফিসার সেখানে চলে আসে গায়ত্রীর সাথে কথা বলতে, আর বলে, আমি জানি তুমি কি ভাবছো, আমরা সেটা সবাই জানি যে সাগরকে খুন করা হয়েছে, কিন্তু কেউ কিছু বলতে পারবে না, তুমিও কিছু করতে পারবে না প্রভাকরকে, কারণ তার উপর মহলে অনেক ভালো যোগাযোগ রয়েছে, আমরা যদি কিছু করিও সে তাদের হাত দিয়ে বের হয়ে যাবে। গায়ত্রী কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমার ছেলেটাকে ওরা মেরে ফেললো, আমার ছেলে কখনো মদ খেত না, আমার ছেলে জানতোই না কিভাবে গাড়ি চালাতে হয়, ওরা ওকে ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ কেসে দিয়ে মেরে ফেললো। এরপরে বিরাজ নিজের সম্পর্কে বলতে থাকে। সে বলে তার বাবা একজন ডান্সার ছিল, কিন্তু তার বাবা অকালে মৃত্যুবরণ করে একটা রোগের কারণে। এরপর থেকেই তার মা তার বাবার মতো তাকেও নাচ শেখায়। প্রত্যেক বছরই মন্দিরে এই সময়টাতে তার মার সাথে সে আসতো এবং তার বাবার কথা মনে করে নাচত। গত বছর তার মাও মারা গেছে, আর এইবারই প্রথমবার তার মাকে ছাড়া এই মন্দিরের শেষে নাচছিল। ঠিক তখনই সে গায়ত্রীকে দেখতে পায়, বলে, আপনাকে দেখে আমার মায়ের কথা মনে হয়ে গেল, আমি আপনাকে সাহায্য করব, আপনার ছেলের খুনের বিচার আমি করব।
পরদিনই বিরাজ গায়ত্রীর বাড়ি আসে আর সবাইকে তাকে বলে যে সে কেন প্রভাকরকে অ্যারেস্ট করছে না। বিরাজ বলে প্রপার এভিডেন্স ছাড়া তাকে অ্যারেস্ট করলে সে সহজেই ছাড়া পেয়ে যাবে, তাই আমাদের এমন কিছু করতে হবে যাতে আমরা এভিডেন্স জোগাড় করতে পারি। কিন্তু তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে রাজি নয়, তাই আমাদের একটাই রাস্তা খোলা রয়েছে, সেটা হচ্ছে যে করেই হোক প্রভাকরকে কনফেস করাতে হবে যে সে সাগরকে খুন করেছে। বিরাজ সবাইকে তার প্ল্যান বলে আর বলে প্রভাকর একজন পুলিশ অফিসার, সে খুবই চালাক প্রকৃতির, সে যদি একবারও বুঝতে পারে এটা আমরা নাটক করছি তাহলে উল্টো আমাদের বিপদ হতে পারে, তাই আমাদের পুরো কাজটা খুবই পারফেক্টলি করতে হবে। অর্থাৎ তারা সবাই মিলে প্রভাকরকে কনফেস করানোর জন্যই এই নাটকটা করছিল আর তাদের কাজে তারা সফল হয়েছে। গায়ত্রী বিরাজের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তার ছেলের সুবিচার পাইয়ে দেওয়ার জন্য। সেখানে একজন পুলিশ অফিসার চলে আসে আর বিরাজ তাকে বলে প্রভাকরকে অ্যারেস্ট করার জন্য। এছাড়া সে এডুকেশন মিনিস্টার ধীরাজ কুমারকেও। এখানেই মুভিটি শেষ হয়ে যায়, কিন্তু এখানে দেখানো হয় এখানে যে সাগর নামের যে ছেলেটি মারা গেছে সেটা আসলে সত্যিই ছিল। সত্যিই দুটো গ্রামকে বাঁচানোর জন্য একটি ছেলে সব প্রমাণ নিয়ে পুলিশ স্টেশনে গিয়েছিল, যার নাম ছিল অরবিন্দন, এবং সে থানায় যাওয়ার পরে সবকিছু খুলে বলে সেখানকার পুলিশ অফিসারকে। আর সেই পুলিশ অফিসার ওপল মহলের লোকের সাথে হাত মিলিয়ে ছেলেটিকে সেখানেই মেরে ফেলে। অন্যদিকে ওই দুইটি গ্রাম থেকে বালু উত্তোলন করার ফলে গ্রামের সামনে যে প্রোটেকশনটা ছিল সেটা নষ্ট হয়ে যায়, যার ফলে ঘূর্ণিঝড়ের কারণে পুরো গ্রামটাই ডুবে যায় আর সেখানে অনেক মানুষ নিহত হয়, তাদের নামও সেখানে দেখানো হয়। এছাড়া যারা অবৈধভাবে বালি উত্তোলনের বিরুদ্ধে কথা বলেছিল তাদের অনেকেও মরতে হয়েছে। আর সেই ঘটনার বেসিসেই এই মুভিটা তৈরি করা হয়েছে। তো মুভিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন, যে কোনো প্রয়োজনে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আশা করি।